আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। আপনারা যে যেখান থেকে দেখছেন কতটুকু শব্দ শুনতে পাচ্ছেন, স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু লিখে জানাবেন। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইরানে যুদ্ধবিরতি হবে, যুদ্ধবিরতি হয়েছে, শান্তি চুক্তিও হবে। শান্তি চুক্তি হওয়া ছাড়া কোনো উপায় নাই। এটা এখন ট্রাম্পও বুঝে গেছেন, এটা এখন ইরানও বুঝে গেছে। যে কারণে ইরানে এই শান্তি চুক্তিটার জন্য ট্রাম্প পাকিস্তানকে দায়িত্ব দিয়েছে। এখন পাকিস্তান এই দায়িত্ব পালনের মাধ্যমে একটা শান্তি চুক্তি করতে হবে, করবে। সেই শান্তি চুক্তি কে কে মানবে, কে কে মানবে না, সেটা যদিও প্রশ্নের ব্যাপার। কিন্তু যদি আমরা এখান থেকে ওই জায়গাতে যাই যে ইরানে একটা শান্তি চুক্তি হলো, যুদ্ধ বন্ধ হলো, তারপরে হচ্ছে আমেরিকার সাথে ইরানের সম্পর্ক মোটামুটি একটা ভালো পর্যায়ে আসলো, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি হবে, এটা কতদিন চলবে, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে সেই সম্প্রীতি, মধ্যপ্রাচ্যের সেই কি বলে এটাকে, মধ্যপ্রাচ্যের এই যে ব্যাপক পরিমাণে অগ্রগতি, অর্থনৈতিক উন্নতি, মধ্যপ্রাচ্য যে বিশ্বের অর্থনৈতিক এবং মধ্যপ্রাচ্য যে বিশ্বের সবকিছুর গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, সেই জায়গাতে সে থাকবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। আসেন তাহলে এক এক করে আমরা দেখি। ইরানে একটা চুক্তি হলো। চুক্তিটা কিরকম হলো, যে ইরানের পরমাণু প্রকল্প ইরান একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখবে। ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামগুলো ইরান পাকিস্তানের মধ্যস্থতায়, আমেরিকা, পাকিস্তান, ইরান এদের কন্ট্রোলে, এদের মনিটরিংয়ে থাকবে এবং নতুন করে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না। এটার বিপরীতে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে আমেরিকা। শেষ পর্যন্ত ইরান হরমুজ প্রণালী খুলে দিচ্ছে এবং ইরানে যে সমস্ত রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে, যে সমস্ত অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো উন্নতি করার জন্য ইরান পরোক্ষভাবে আমেরিকার সাথে কাজ করছে। এখন এই কাজটা হওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরে নির্বাচন, সেই নির্বাচনে সে ধরেন তার এখন যে সংখ্যাগরিষ্ঠতা আছে, নভেম্বরের নির্বাচন বলতে এটা এটাকে কি বলে, এটা হচ্ছে মধ্যবর্তী নির্বাচন, অর্থাৎ পুরো নির্বাচন না, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার নির্বাচন না। এই নির্বাচনটা হচ্ছে মূলত নভেম্বরে আমেরিকার সিনেটের এবং কংগ্রেসের নির্দিষ্ট কিছু সংখ্যক সদস্য নির্বাচন। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ধরেন তার একক সংখ্যাগরিষ্ঠতা বা তার সংখ্যাগরিষ্ঠতা সে হারালেন, বিশেষ করে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা হারালেন, সিনেটে হারালেন না। পরবর্তীতে কি হবে, ট্রাম্প বিভিন্ন ধরনের চাপে পড়বে, চাপে থাকবে আগামী 2 বছর। সেই চাপে সে চাইবে ইসরায়েলের সাপোর্ট, যে ইসরায়েল আমাকে সাপোর্ট করে অন্তত এই 2 বছর যে কোনোভাবে হোক ক্ষমতা রাখুক। কারণ তার সংখ্যাগরিষ্ঠতা হারালে সে বিভিন্ন ধরনের ঝামেলায় পড়বে। তার বিরুদ্ধে কেস বলেন, তার বিরুদ্ধে তাকে হচ্ছে ইমপিচমেন্টের নতুন বিষয় নিয়ে আসতে পারে সামনে, এরকম অনেকগুলো সমস্যার মধ্যে পড়বে। সেই সমস্যাগুলোতে সে কি করবে, ইসরায়েলের সাপোর্ট চাইবে। ইসরায়েল তাকে দিয়ে আবার বলবে যে এই অঞ্চলে নতুন একটা আক্রমণ চালাও কোনো না কোনো একটা জায়গায়। সে তার শেষ সময় আক্রমণ চালাবে কিনা সেটা যদিও একটা দেখার বিষয়, কিন্তু ইসরায়েল ট্রাম্পের পরে কে ক্ষমতায় আসবে তাকে নিয়ে আবার হচ্ছে খেলা খেলতে চাইবে, তার জন্য কাজ করবে। এখন এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে শান্তি কতটুকু আসবে? ইরান ইসরায়েল ঠোকাঠুকি তো থাকতেই পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের শান্তি, এই যে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে যে এই যুদ্ধে মোটামুটি হচ্ছে একটা নির্দিষ্ট জায়গাগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো, সেই জায়গাগুলো ধ্বংসস্তূপ থেকে বের হয়ে নতুন করে পুরোপুরি আগের অবস্থায় ফিরে যেতে পারবে কিনা। এখানে বড় খেলোয়াড় হচ্ছে চীন। চীন এই জায়গায় কিভাবে খেলবে সেটার উপর নেবে। চীন অনেক কৌশলে এবং ধীরে ধীরে খেলছে। যেমন ধরুন, এই যুদ্ধবিরতিটা যে একটা শান্তি চুক্তির দিকে যাচ্ছে, এটার পেছনে চীনের বড় একটা ভূমিকা আছে, যেটা ডোনাল্ড ট্রাম্প নিজেই হচ্ছে ঘোষণা করলেন। এখন চীনের ওই ভূমিকাটুকু শুধুমাত্র যে একটা ডিপ্লোম্যাটিক ভূমিকা, নাকি চীনের দূরদর্শী পরিকল্পনা এটার সাথে জড়িত? যেমন ধরেন ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা, বা ক্রিপ্টোকারেন্সির সাথে চীনের ইউয়ানের ব্যবহার, একই সাথে
এই ব্রিক্সের যে একটা মুদ্রা সিস্টেম সেটাকে সামনে নিয়ে আসা, এই জিনিসগুলো যদি এই মধ্যপ্রাচ্যের তেল বিক্রির ক্ষেত্রে ব্যবহার করা শুরু হয়, তখন বোঝা যাবে যে আমেরিকার ডলারের সাম্রাজ্য আস্তে আস্তে এই যুদ্ধের কারণে বড় একটা ধাক্কা খাওয়ার দিকে যাচ্ছে। এখন আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে, শান্তি চুক্তি হবে কিনা এই প্রশ্ন অনেকের, যে ভাই শান্তি চুক্তি হবে কিনা। শান্তি চুক্তি হওয়া ছাড়া বর্তমান যে পরিস্থিতি কোনো উপায় নেই। নতুন আক্রমণে ফিরে গেলেও তাদের শান্তি চুক্তি হওয়া ছাড়া উপায় নেই। আর নতুন আক্রমণে কি হবে, আরো বেশি চাপ দিবে, আরো বেশি চাপ দিবে, একে অপরের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করবে, আরো 2-4টা দেশকে যুক্ত করার চেষ্টা করবে। বলতে পারবে না, কোনো সিদ্ধান্তই তুমি নিতে পারবে না। করবে না, কিন্তু সেটা আবার আমেরিকার অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, অভ্যন্তরীণ যে ভাঙন, সেটাকে ত্বরান্বিত করবে। যে কারণে এই জায়গাতে এখন আমেরিকা এমন একটা অবস্থায় আছে যেখান থেকে তার শান্তি চুক্তি করা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই শান্তি চুক্তি করা ছাড়া। কারণ আমেরিকা তার এই যুদ্ধে অর্জন জিরো হওয়ার কারণে সে এখন নতুন নতুন বিভিন্ন ধরনের পদক্ষেপ দিয়ে তারপরে হচ্ছে তার অর্জনটাকে জিরো থেকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে বলছে আমার অর্জন এটা, আমার অর্জন সেটা, 2 দিনের বেশি সেটা টিকে না। আমেরিকার জনগণ সেটাকে দেখে না 2 দিনের মধ্যে, এবং এবং আমেরিকার রাজনীতিবিদরাও সেটাকে দেখে না, আমেরিকার বাজারও সেটাকে দেখে না। যে কারণে তার এই বিষয়টাতে এখানে একটা যুদ্ধবিরতিটাকে শান্তি চুক্তিতে নেওয়া ছাড়া উপায় নেই। আর এই শান্তি চুক্তির ক্ষেত্রে পরমাণু বা ইউরেনিয়াম হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন ডোনাল্ড ট্রাম্প গতকালকে বলেছে যে ইরান আমাদেরকে বলেছে যে সে পরমাণু অস্ত্র বানাবে না। ইরান তো বহু বছর ধরে বলছে পরমাণু অস্ত্র বানাবে না, নতুন করে আসলে বলছে না। হয়তো আসিম মুনির, ফিল্ড মার্শাল, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফরের সময় আসিম মুনিরকে এটা বলা হয়েছে এবং সেখানে নিশ্চয়তা দেওয়া হয়েছে। ইরান অফিসিয়ালি বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমি এটাকে করব, ট্রাম্পের কাছে জানাবো যে কি করা হবে। ট্রাম্পকে সে জানিয়েছে যে ইরান বলেছে পরমাণু অস্ত্র সে বানাবে না। ট্রাম্প বলছে ইরান আমাদের কাছে ওয়াদা দিয়েছে পরমাণু অস্ত্র বানাবে, এটা তো জানা কথা। আরেকটা কথা ট্রাম্প বলছে, সেটা হচ্ছে যে ইউরেনিয়াম, ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম সেখান থেকে আমেরিকার হাতে তুলে দেবে। এটা হচ্ছে ট্রাম্পের কথা, আমি বলছি ইউরেনিয়াম আমার হাতে তুলে দেবে। এখন এই সমৃদ্ধ করা ইউরেনিয়াম আসলেই তার হাতে তুলে দিবে, নাকি এই ইউরেনিয়াম গুলো একটা 2-3টা দেশের একটা গ্রুপের মনিটরিং এ দিবে, সেটা একটা প্রশ্ন। কিন্তু ট্রাম্পের কথা হচ্ছে যে আমার হাতে তুলে দিবে। যাই হোক, এই দুটা যদি সমাধান হয়ে যায়, তারপরে হচ্ছে ট্রাম্প অন্য কোনো জিনিস নিয়ে আর সামনে আগাবে না এবং সে এই জিনিসগুলো নিয়ে যুদ্ধবিরতিতে যাবে, যুদ্ধবিরতি শান্তি চুক্তিতে যাবে। এখন এই শান্তি চুক্তির পরে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে কিনা? মধ্যপ্রাচ্যে যে আগুন ইসরায়েল জ্বালিয়েছে, ট্রাম্প যেই আগুন ইসরায়েলকে, যেই আগুনের কি বলে ফুলকি বা যেই আগুনের মশাল ইসরায়েলের হাতে দিয়েছে, ইসরায়েল এই মশাল দিয়ে সবাইকে জ্বালাবে। এটা হলো একটা বাস্তবতা। কারণ হচ্ছে কি, ইরানের এই ইসলামিক রিপাবলিক হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সরাসরি ইরানের উপরে ইসরায়েল আক্রমণ করার সাহস দেখায় নাই। এই ট্রাম্পের সময় সেই সাহসটা, অর্থাৎ ডিটারেন্স বলে না, যে ভয়, যে আপনি আক্রমণ করা থেকে বিরত থাকেন। কেন বিরত থাকেন? কারণ হচ্ছে আপনার শত্রু কি ধরনের পাল্টা আক্রমণ করতে পারে আপনি নিশ্চিত না, এবং পাল্টা আক্রমণের ব্যাপারে আপনি হচ্ছে ভয়ে থাকেন। এটাকে বলা হয় ডিটারেন্স। এই যে ভয় থাকাটা, এই ভয়টা ভেঙে না ফেলা উচিত। এখন এই ট্রাম্প ওই ভয়টা ভেঙে দিয়েছে ইসরায়েলের, যে ঠিক আছে তুমি হচ্ছে ইসের উপর আক্রমণ করো, ইরানের উপর আক্রমণ করো, দেখো আশেপাশের কোনো দেশ আসে নাই তার সাথে, সুতরাং পরবর্তীতে তুমি সুযোগ পেলেই আক্রমণ করতে পারবা, এরকম একটা পরিস্থিতি তৈরি করা। এখন সেই আক্রমণে ইরান আবার কি করবে? সুযোগ পেলেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আক্রমণ করে, যে আমার উপর তুমি যদি আক্রমণ করো, আমি মধ্যপ্রাচ্যের দেশে আক্রমণ করবো, হোক সেটা বন্ধু দেশ, হোক সেটা শত্রু দেশ। এরকম একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটাকে পুরোপুরি যদি আপনি শান্তি চুক্তিতে না নিয়ে আসতে পারেন, দেখেন শান্তি চুক্তিটা কি জিনিস। শান্তি চুক্তি হচ্ছে আপনার যুদ্ধ যেই কারণে করেছেন
যেই কারণে যুদ্ধটা করেছেন সেই কারণটা যদি হচ্ছে আপনি মাঝখান থেকে উঠিয়ে ফেলতে পারেন, তাহলে সেখানে শান্তি চুক্তির একটা বিষয় আছে। এখন আমেরিকা ইরানে যুদ্ধ করেছে কি কারণে? আমেরিকা নিজেই জানে না কি কারণে করেছে। যে কারণে ওই যুদ্ধ করার যে কজটা, সেটা কি সেটা কি পূরণ হয়েছে? আমেরিকা যুদ্ধটা করেছে ইসরায়েলের জন্য। তো ইসরায়েলের চাওয়াটা কি? ইসরায়েলের আসলে কোনো চাওয়া না। ইসরায়েলের চাওয়া হচ্ছে একটা যুদ্ধ। সহজ কথা, ইসরায়েলের চাওয়া হচ্ছে একটা যুদ্ধ, যেই যুদ্ধে এই অঞ্চলের দেশগুলো দুর্বল হবে। তো সে সেই যুদ্ধ পাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, তার এই যুদ্ধের পরে যে শান্তি চুক্তি, তার চাওয়া পাওয়া তার পূরণ হয়, আবার যুদ্ধ চাইবে, আবার তাকে যুদ্ধ দিবে আমেরিকা। এরকম একটা পরিস্থিতি। আর এরকম পরিস্থিতি হলে মধ্যপ্রাচ্যে খুব শীঘ্রই শান্তি চুক্তির সেই শান্তি আসার সম্ভাবনা আমি দেখি। এবং মধ্যপ্রাচ্যে আরো বড় ধরনের একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এটা হলো বড় কথা। আজকে তুরস্কে নিযুক্ত আমেরিকার যে রাষ্ট্রদূত টম বারাক, সে বলছে যে সে সিরিয়ার ব্যাপক মানে তুস্তি করেছে। সিরিয়া খুব ভালো একটা রাষ্ট্র, চমৎকার একটা রাষ্ট্র। আল সারার নেতৃত্বে সিরিয়া যা করছে এটা আসলে অকল্পনীয় টাইপের জিনিস। কি করছে সে? কারণ হচ্ছে সিরিয়ার উপরে ইসরায়েল ব্যাপক পরিমাণে আক্রমণ চালিয়েছে, ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে। সিরিয়া একটা বুলেটও, একটা গুলিও ছড়ে নাই। এটা একটা ভালো কাজ করেছে। এটা হল ব্যাপার। সিরিয়া ভালো কাজ করেছে। এই ভালো কাজের মাধ্যমে কি হয়েছে? ইসরায়েলের সাথে একটা সংঘাত হয়নি। কোথায় সংঘাত হয়নি? সিরিয়ার মধ্যে ঢুকে গিয়ে গ্রামের পর গ্রাম তছনছ করে দিয়েছে। কিন্তু বলে যে ইসরায়েলের সাথে সংঘাত হয়নি। দেখো লেবানন কি করেছে? লেবানন বুলেটের পর বুলেট মারছে, রকেটের পর রকেট মারছে, ইসরায়েলের সাথে সংঘাত হয়েছে। এটা তো আসলে হয় না। এটা হচ্ছে টম বারাকের কথা। এবং সে বলছে যে আমরা এই মুহূর্তে 5টা দেশের সাথে সংঘাতে আছে। 5টা দেশ আর 2টা নদী। 5টা দেশ কে কে? ইরান, সিরিয়া, তারপরে হচ্ছে ইরাক, লেবানন আর ইসরায়েল। এটা হচ্ছে তার হিসাব। এখন এই 5টা দেশের সংঘাত থামানোর জন্য তারা চেষ্টা করতেছে। এটা হচ্ছে তাদের কথা। তবে এই সংঘাত আরো বড় হতে পারে। কেন বড় হতে পারে? কারণ এই 5টা দেশের সাথে যে সংঘাতটা হচ্ছে মূলত একটা দেশের জন্য, ইসরায়েলের জন্য। সংঘাতটা হচ্ছেই তার জন্য। এবং সে এই সংঘাত, দেখেন, যে সংঘাত তৈরি করছে, যুদ্ধ যে শুরু করেছে, যুদ্ধে যে সবচাইতে বেশি মানুষ মেরেছে, যুদ্ধে যে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যুদ্ধে যে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, তাকে থামানো দরকার। তাকে না থামিয়ে বরং যুদ্ধে ভুক্তভোগী, যুদ্ধে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে থামানোর চেষ্টা করা হচ্ছে সব জায়গায়। যে উচ্ছৃঙ্খল ছেলেটা পুরো সবাইকে আঘাত দিয়েছে, যে উচ্ছৃঙ্খল ছেলেটা এই একটা গ্রামের সব মানুষকে অস্বস্তিতে রাখছে, সেই উচ্ছৃঙ্খল ছেলেটাকে কেউ থামাচ্ছে না। থামাচ্ছে কাকে? এই অস্বস্তির কারণে যারা ওই ছেলের বিরুদ্ধে 2-4টা কথা বলছে, ওরা 2-1টা চর থাপ্পড় দিচ্ছে তাদেরকে, যে আপনি এটা দিতে পারবেন না, আপনার এই ছেলেকে আর কোনোদিন আপনি চর থাপ্পড় দিতে পারবেন না, যদি দেন তাহলে আপনার খবর আছে। তারপরে সে কি করলো? যে মান সম্মান নিয়ে ঠিক আছে আমি যাবো না ওর আশেপাশে। কিন্তু ওই ছেলে তো এর পরে এসে সবার ঘরের মধ্যে ঢুকে ঢুকে হচ্ছে করবে, অস্বস্তি সৃষ্টি করবে। এখন এরকম একটা শান্তি চুক্তি কতটা শান্তি নিয়ে আসবে? যে উদাহরণটা দিলাম, ধরেন একটা গ্রামে ব্যাপক পরিমাণে হচ্ছে উগ্র একটা ছেলে, চেয়ারম্যানের ছেলে, উগ্র, মদ গাঁজা এটা সেটা কেটে অস্ত্র টস্ত্র নিয়ে তারপর হচ্ছে গ্রাম যা ইচ্ছা তাই করে। ঠিক আছে, মেয়েদেরকে উঠিয়ে নেয়, পুরুষদেরকে কোনো মুরব্বীদেরকে কোনো ধরনের কি বলে সম্মান দেয় না। তারপরে হচ্ছে গালি, মানুষজন মারা, অমুকের গরু নিয়ে চলে যাওয়া, অমুকের হচ্ছে ছাগল নিয়ে চলে যাওয়া, অমুকের গাছ থেকে হচ্ছে এটা পেরে খাওয়া, নারিকেল চুরি করা, সবকিছু করে। এবং সাথে কিছু হচ্ছে সাঙ্গপাঙ্গ নিয়ে। এখন এলাকার লোকজন এক সময় অতিষ্ঠ হয়ে 2-3 জন করলো কি, তাকে কিছু থাপ্পড় টাপ্পড় দিল। চেয়ারম্যান খেপে আসলো, আরে তুই থাপ্পড় দিছ মানে? তুই থাপ্পড় দিছ, তোর খবর আছে, তোর ঘরের টিন আমি সব হচ্ছে ভেঙে চুরমার করে দেবো। তারপরে এই জিনিস চলার পরে হচ্ছে যার ঘরের টিন ভেঙে চুরমার করছে সেও হচ্ছে চেয়ারম্যানের এমন ভাবে আটকাইলো যে চেয়ারম্যান যেখান থেকে হচ্ছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে কি বলে ওই থানায় যাবে বা হচ্ছে জেলা যায় বা ইসে যায়, শহরে যায়, সেই রাস্তাটা ওই লোকটা আটকে দিল। এখন চেয়ারম্যান বললো ভালো ঝামেলায়, আরে কি অবস্থা, তাহলে কি হবে? এখন বললো যে ঠিক আছে তাহলে একটা চুক্তি করি। তো চুক্তিটা কেমন হবে? ওই ছেলে যে উচ্ছৃঙ্খল, ও যে এত উচ্ছৃঙ্খলতা আছে, ওকে থামায় না, বলে যে ঠিক আছে তাহলে তুমি আর কোনোদিন হচ্ছে ওরে মারবা না। তো এই শান্তি চুক্তি থাকবে? এই শান্তি চুক্তি শান্তি নিয়ে আসবে? নিয়ে আসবে না। এই শান্তি চুক্তি শান্তি নিয়ে আসবে না। এবং মধ্যপ্রাচ্যে
বড় ধরনের সংঘাতের আরো পথ উন্মুক্ত করে দেবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইসরায়েলকে এইভাবে নিরঙ্কুশ সাপোর্ট দিয়ে যাবে। যদি এই যুদ্ধ এরকম একটা ফলাফল নিয়ে আসে, যেটা হওয়ার সম্ভাবনা আছে, নাই যে তা না, যে আমেরিকা ইসরায়েলকে আর সাপোর্ট দিচ্ছে না, আমেরিকার মধ্যে এমন একটা পরিবর্তন আসছে যে আমেরিকা ইসরায়েলকে যে পরিমাণে, যে 22 বিলিয়ন 27 বিলিয়ন ডলার দিচ্ছে, দেদাহারসে অস্ত্র দিচ্ছে, অস্ত্র যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করো, তারপরে হচ্ছে শুধু অস্ত্রই না, আজকে আপনি দেখেন আমেরিকার পাশে এই যুদ্ধে ইরানকে 40 বছর ধরে অবরোধ দিয়ে রাখা, তারপরেও এই যুদ্ধে ইসরায়েলের পাশে যদি আমেরিকার তার সব কিছু নিয়ে না থাকতো, এই 8-10টা দেশ যদি ইসরায়েলের পাশে না থাকতো, ইরান তুলো তুলো করে দিত ইসরায়েলকে, এই শুধুমাত্র তার মিসাইল দিয়ে, আর কিছু নেই। ইসরায়েলের ধরেন এয়ার সুপিরিয়রিটি, তারপরে তার নিজের এয়ার ডিফেন্স সিস্টেম সব আছে মনে করেন। আমেরিকার এই অঞ্চলে যুদ্ধ জাহাজ নাই, এই অঞ্চলে আমেরিকার যুদ্ধ বিমান নাই, এই অঞ্চলে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম নাই, এই অঞ্চলে আমেরিকার রণতরী নাই, এই জিনিসগুলো নাই, গোয়েন্দা বিমান নাই, স্যাটেলাইট নাই, ইসরায়েল নিজের গুলো দিয়ে করতেছে। এরকম একটা পরিস্থিতি হয়, চিন্তা করেন, তুলো তুলো করে দিত। তো যদি ওই দিকে যায় এই যুদ্ধের পরে পরিস্থিতি, যে আমেরিকার মধ্যে এখন ইসরায়েল বিরোধী যে মনোভাবটা হয়েছে, যদিও এটা যথেষ্ট নয় আমেরিকার একেবারে পুরো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য, কিন্তু এটা যদি একসময় এরকম হয় যে আমেরিকার দৃষ্টিভঙ্গি ইসরায়েলের দিক থেকে সরিয়ে নিচ্ছে, যে ইসরায়েল আমাদেরকে ব্যবহার করছে এবং ইসরায়েল আমাদেরকে ব্যবহার করতে করতে আমাদের মান সম্মান, আমাদের অর্থ সম্পদ সম্ভ্রম সবকিছু নষ্ট করে দিয়েছে, এটা আর হতে দেওয়া যাবে না। যদি এরকম পরিস্থিতি যায়, যাচ্ছে, ইউরোপের অনেকগুলো দেশ কিন্তু যাওয়া শুরু করেছে, ইউরোপের অনেকগুলো দেশ কিন্তু এটার বিরুদ্ধে যাওয়া শুরু করেছে। সুতরাং সেরকম যদি অবস্থা হয়, তাহলে এই মধ্যপ্রাচ্যে সেই সময়ে হচ্ছে ইসরায়েল শান্তি প্রতিষ্ঠা করতে বাধ্য হবে। কারণ ওকে যদি দুর্বল করা হয়, ওর যে যার সাপোর্ট ও নাচানাচি করে তার সাপোর্টটা যদি কেটে দেওয়া হয়, এবং ও যদি তখন এই সমস্ত দেশের বিরুদ্ধে দাঁড়াতে না পারে, তখন ও হচ্ছে শান্তি চুক্তিতে আসতে বাধ্য হবে। সেটা না হলে কি হবে? সে আজকে লেবাননের ক্ষেত্রে বলছে লেবাননের শান্তি চুক্তি করছে ট্রাম্প, আমি মানি না। তো ট্রাম্পের শান্তি চুক্তি যদি তুমি না মানো, কার শান্তি চুক্তি মানবে সে? আমেরিকার শান্তি চুক্তি সে মানে না, বলছে না লেবাননের সাথে যে হচ্ছে যুদ্ধবিরতি হয়েছে এটা আমি মানি না, আমি ওখান থেকে সৈন্য নিয়ে আসবো না, আমি যে জায়গা দখল করছি সেটা তো দখল ছাড়বই না, আমি আরো নতুন নতুন জায়গা দখল করবো। ইসরায়েলের প্রধানমন্ত্রী গতকালকে বলছে যে ট্রাম্প একটা শান্তি চুক্তি করছে, খুব ভালো। প্রথম মানে ট্রাম্পকে একটু পাম্পটি দিছে আর কি, যে ট্রাম্প একটা শান্তি চুক্তি করছে, খুব ভালো, চমৎকার একটা কাজ করছে, এটা নিয়ে তো আমরা হচ্ছে অনেক খুশি, এটা সেটা। কিন্তু এই কিন্তুর পরের কথাগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু আগের কথার কোনো ভ্যালু নেই। কিন্তুর পরে কি বলছে সে? বলছে কিন্তু আমরা লেবাননের অমুক জায়গা থেকে সরবো না, সমুক জায়গা থেকে সরবো না, আরো এই জায়গা দখল করব, আমাদের সৈন্যদের উপরে কোনো ধরনের আক্রমণ করা যাবে না, আমাদের সাথে লেবাননে কোনো ধরনের সংঘর্ষে জড়াতে পারবে না কেউ, এই শর্তে আমি ট্রাম্পের এই যুদ্ধবিরতি মেনে নিলাম। এবং শান্তি চুক্তির জন্য আমাদের শর্তগুলো মানতে হবে। তো সেই উচ্ছৃঙ্খল ছেলের শর্ত মেনেই যদি আপনি গ্রামে শান্তি নিয়ে আসেন, সেই শান্তি কি থাকবে? থাকবে না। কয়েকবার সে সিরিয়াতে আক্রমণ করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কি বলছে? আমি লেবাননে একটা বাফার জোন তৈরি করছি। বাফার জোন, এই বাফার জোন শব্দটা তারা ব্যবহার করে নিজেদের স্বার্থে। কিরকম? আমি লেবাননের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে 15 কিলোমিটার জায়গা দখল করলাম সীমান্ত ধরে। 15 কিলোমিটার কোন পর্যন্ত? একেবারে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে সিরিয়ার বর্ডার পর্যন্ত পুরো জায়গা ধরে 15 কিলোমিটার জায়গা বা 20 কিলোমিটার জায়গা। সে ছোট্ট একটা দেশ, কতটুকু? 15 কিলোমিটার 20 কিলোমিটার জায়গা কম নাকি? আপনি বর্ডার থেকে ভিতরে 20 কিলোমিটার জায়গা, প্রত্যেকটা পুরো বর্ডার সীমান্ত ধরে চিন্তা করেন কতখানি জায়গা। এতখানি জায়গা আমি বাফার জোন। বাফার জোন মানে কি? বাফার জোন মানে কি? বাফার জোন মানে হচ্ছে ঠিক আছে তুমিও থাকবে না আমিও থাকবো না, দুই দেশের মাঝখানে সীমান্তবর্তী যদি বাফার জোন করতে হয়, আমার সীমান্ত থেকে আমি 2 কিলোমিটার পিছনে চলে আসলাম, তুমি তোমার সীমান্ত থেকে 2 কিলোমিটার পিছনে চলে আসলে, এখানে কেউ থাকবে না, এখানে কেউ ঢুকবে না, এখানে কেউ গুলি করবে না, বাফার জোন। সে বাফার জোন বলতেছে কি? লেবাননের ভিতরে ঢুকে 20 কিলোমিটার জায়গা দখল করে বলছে যে এই জায়গাটা বাফার জোন। ভাই তোমার দখল রেখেছো তুমি, কিসের বাফার জোন? এবং এই বাফার জোনে যদি কোনো ধরনের আক্রমণ হয় তাহলে আমি পাল্টা আক্রমণ করবো। তো লেবাননের নিজস্ব জায়গা 20 কিলোমিটার ধরে, 20 কিলোমিটার যদি আপনি লম্বা করে হিসাব করেন, প্রায় হচ্ছে মানে কয়েকশো বর্গ কিলোমিটার জায়গা দখল করে তারপর বলছে যে হচ্ছে আমি এখানে তো থাকলাম, এরপরে হচ্ছে আমি আরো সামনে আগাবো। এবং সে এটাও স্পষ্ট করেছে, সেটা কি?
যে লেবাননের সাথে এর আগে যে 5টা পয়েন্ট নিয়ে 5টা ক্রসিং ছিল, বর্ডার ক্রসিং ছিল, যে এই ক্রসিংগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, ইসরায়েল এই ক্রসিংগুলো নিয়ন্ত্রণে থাকবে। এখন সে বলছে যে ক্রসিং না, ওই ক্রসিং থেকেও আমি আরো 10 কিলোমিটার ভিতরে ঢুকে গেলাম। মানে লেবাননের ভিতরে ঢুকে লিতানি নদী পর্যন্ত তো এর আগে এসেছিল, তারপর সেখানে কিছু ক্রসিং সে দখল করে রেখেছিল। সেই ক্রসিংগুলো দখল করার পরে এখন বলছে সেখান থেকে আরো, তার লিতানি নদী পর্যন্ত তো আছেই, লিতানি নদীর পরে হচ্ছে আরো 10 কিলোমিটার ভিতরে। তো এইরকম একটা দেশ, এবং সে সীমান্ত, সিরিয়ার সীমান্ত পর্যন্ত এসে বলছে যে হচ্ছে আমি এই পর্যন্ত বাফার জোন করলাম। এখন এই বাফার জোনে সে সিরিয়ার সীমান্তে পৌঁছল। টম বারাক বলল সিরিয়া খুব ভালো কাজ করেছে, ইসরায়েল যতই গুলি করছে সিরিয়া একটা গুলিও উত্তর দেয় নাই। তো সিরিয়া একটা গুলিরও উত্তর দেয় নাই, তাতে কি লাভ হয়েছে সিরিয়ার? কি লাভ হয়েছে সিরিয়ার? এখন সে বলছে লেবাননের আগে, লেবাননের চেয়েও অনেক আগে আমরা হচ্ছে সিরিয়াতে একটা, সিরিয়ার সাথে ইসরায়েল একটা চুক্তি, হেরফের চুক্তি করতে পারবো, যেহেতু সিরিয়া দেখাইছে, নিজেকে প্রমাণ করছে যে আমি হচ্ছে, দেখো ইসরায়েল এত কিছু করছে, আমি কিন্তু গুলি করি নাই, আমি যে হচ্ছে ভালো মানুষ এটার প্রমাণ কিন্তু আমি দেখাইলাম। তো এখন এই ভালো মানুষটার কি করবে, যে তুমি অনেক ভালো মানুষ, গুলি টুলি করতেছো না, তাহলে এবার তোমার হাত বাঁধবো, পা বাঁধবো, তোমার মুখ বাঁধবো, তোমার কান বাঁধবো, তোমার চোখ বাঁধবো, তারপরে তোমার সামনে একটা চুক্তি নিয়ে আসবো, সেই চুক্তিটা তুমি স্বাক্ষর করবো। ভালো মানুষ, এটা হওয়ার সম্ভাবনা আছে, এটা হওয়ার সম্ভাবনা আছে। সিরিয়া থেকে আমেরিকা তার সব সৈন্য তুলে নিয়ে গেল, সব ঘাঁটি সরিয়ে নিয়ে গেল, কার জন্য? আমেরিকা সিরিয়াতে কিসের জন্য তার সৈন্যদেরকে রেখেছিল, কিসের জন্য এখন চলে গেল? সৈন্য রেখে সে যেটা পেত সেটা, এখন সৈন্য না রেখে যদি পায় সে সৈন্য রাখবে কেন? এটা তো আফগানিস্তানের মতো না যে হচ্ছে তার উপরে এমন চাপ দেওয়া হয়েছিল যে সে ওখান থেকে সরে যাচ্ছে, সেরকম না। আজকে সিরিয়া সরকারের সাথে চুক্তি করে যদি সে সৈন্য রাখতো, সিরিয়া সরকার তার উপরে আক্রমণ করতো না। আর সে শেষ সৈন্যগুলো, তাদের ঘাঁটিগুলো যে সমস্ত জায়গায় রেখেছিল সেই সমস্ত জায়গা ছিল কুর্দিদের জায়গা, কুর্দি জায়গাগুলো, তো সেই সমস্ত জায়গাগুলোতে সে যদি ঘাঁটিগুলো রাখতো তারাও তো খুশি হতো। রাখছে না, কেন রাখছে না? আমার এই খরচের দরকার নেই, এ ছাড়াই আমি পেয়ে যাব, এবং সে পাবে। এখন এই যে আবারও সেই একই কথা, পেট্রো ডলার চুক্তি থেকে বেরিয়ে গেছে, এটা নিয়ে গতকালকে আমি আলোচনা করছি, যে পেট্রো ডলার চুক্তি নিয়ে গতকালকে আলোচনা করছি। পেট্রো ডলার চুক্তি থেকে সৌদি আরব বেরিয়ে যায় নাই, এরকম কোনো বিষয় নাই। যাই হোক, এজন্য আজকের যে মূল আলোচনা, যে এই শান্তি চুক্তির পরবর্তীতে কি হবে, এই শান্তি চুক্তির পরবর্তীতে যে আগুনটা জ্বলছে এই আগুনটা পুরোপুরি নিভবে না, এটা নিভু নিভু একটা হচ্ছে ইয়া হিসেবে থাকবে, নিভু নিভু কি বলে এটাকে, নিভু নিভু একটা কয়লার আগুন হিসেবে থাকবে, এবং ইসরায়েল এখানে বিভিন্ন সময় ফু দিবে আর আগুনটাকে জ্বালাবে। যেই অশান্তির আগুন আমেরিকা এবং ইসরায়েল, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে ফেলেছেন, সেই আগুন নেভে নাই, শান্তি চুক্তিতেও নিভবে না, এটা হলো ব্যাপার। পরবর্তীতে আবার কথা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।